মধ্যরাতে বিদ্যুৎ বিভ্রাট, ভ্যাপসা গরমে অস্বস্তিতে ঢাকার বাসিন্দারা। চরম দুর্ভোগ গ্রামে-গঞ্জে। সন্ধ্যার পর আলোকসজ্জা বন্ধে প্রজ্ঞাপন। আজই ঘোষণা হচ্ছে বিএনপির প্রেসিডেন্ট প্রার্থীর নাম। দুপুরে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইউনিট প্রতি ৫% পানির দাম বৃদ্ধির প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার। গ্রাহকের অসন্তোষ, সিস্টেম লস কমানোর তাগিদ। ড্রেজারের আঘাতে ক্ষতবিক্ষত মেঘনা। ব্রাহ্মণবাড়িয়ার অবাধে চলছে বালু উত্তোলন, নদী পাড়ে ভাঙন, ঝুঁকিতে নানা স্থাপনা। যুদ্ধ দীর্ঘায়িত হলে শত্রুর ভূখণ্ডে গিয়ে হামলা করবে ইরান। লিবিয়ায় তেল স্থাপনায় ইসরায়েলের ড্রোনের আঘাত, আগুনের গোলা নিক্ষেপ। ডারউইনের সিরিজে প্রথম টেস্টে লাঞ্চের আগে 4 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। হাসান তাসকিনের পর ইবাদতের আঘাত। স্বাগত স্টার নিউজের সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহর থেকে গ্রাম সবখানেই 6 থেকে 10 ঘন্টা বিদ্যুৎহীন বাসিন্দারা। ব্যাহত হচ্ছে জীবনযাত্রা, প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন। কখন বিদ্যুৎ যায়, কখন আসে জানা নেই কারো। নেত্রকোনার শহর কিংবা গ্রাম সবখানেই একই চিত্র। স্থানীয়দের ভোগান্তির মাত্রা ছাড়িয়েছে আগেই। প্রতিদিন প্রায় 6 থেকে 10 ঘন্টা সময় কাটে বিদ্যুৎহীন অবস্থায়। রাত্রে ঘুমানি যায় না, এই যেতে কারেন্ট এই আইতেছে, এই মনে করুন যে ঘন্টা 2 ঘন্টাও তাই। যে জিনিসপত্র ছিল অনেক টাকা, এটা দোকানদারদেরও আছে, আমাদের বাসা বাড়িতেও আছে। আমাদের সব জিনিসপত্র এগুলো সব নষ্ট হয়ে গেছে। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, দৈনন্দিন জীবনযাপন। অতিরিক্ত গরমে হাঁসফাঁস অবস্থা শিশু ও বয়স্কদের। বাধ্য হয়ে ঘন্টার পর ঘন্টা জেনারেটর চালিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। ঠিকমতো ব্যবসা করতে পারতেছি না আমরা। খুব দ্রুত এটার একটা সমাধান চাই। মাঝে মধ্যে তাহে রাত্রে আর নয়, সারা রাত্রই তাহে না, পোলাবান ঘুমাইতে পারে না, আমরাও মাঠে কাজ করিয়া ঘুমাইতে পারি না। বিদ্যুৎ বিভাগ বলছে সরবরাহ স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। টোটাল ডিমান্ড 22 মেগাওয়াটের মতো। তো প্রাপ্তিটা কিছুটা ভেরি করে, টাইম টু টাইম ভেরি করে, এটা কিন্তু স্টেবল না। লোডশেডিংটা যাতে ইউনিফর্মলি করা যায় সে বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং আশা করি যে প্রবলেমটা দ্রুতই কেটে যাবে। এদিকে ঠিক বিপরীত চিত্র উত্তরের জেলা পঞ্চগড়ে। স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ সরবরাহ। চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছেন জেলার বাসিন্দারা। ইদানিং লোডশেডিং দেখতে পাই না, যেহেতু আমার মনে হচ্ছে যে এই বিদ্যুতের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় সমপরিমাণ বিভিন্ন যে সমপরিমাণ ভাগেই হয়তো বন্টন করা হয়। যে আমরা পঞ্চগড়ে স্বাচ্ছন্দ্য অবস্থায় রয়েছি, আর যেটা হচ্ছে একটু যে আসে সেটা স্বাভাবিক পর্যায়ে, এটা না বললেও নয়। বিদ্যুৎ 20-21 ঘন্টা থাকে এখানে, আমরা ব্যবসা ভালো মতো করতে পারতেছি। অন্য জেলার থেকে বিদ্যুৎ খুব ভালো আছে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, নেসকো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড জেলায় বিদ্যুৎ সরবরাহ করে। এছাড়া তেঁতুলিয়া উপজেলার 8 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং লোডশেডিং কমাতে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। জনরোষ ঠেকাতে নিরাপত্তা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। লোডশেডিংয়ের খবর জানবো। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল ও জয়পুরহাট থেকে আব্দুল আল মামুন। প্রথমে গোপালগঞ্জ যাচ্ছি। গোপালগঞ্জ থেকে আপনার কাছে জানতে চাই, কি অবস্থা বিদ্যুৎ বিভাগের এবং যারা বাসিন্দা আছেন তারা কি বলছেন বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে? রিশান যেমনটা বলছিলেন, আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিন্তু সারা দেশই এক ধরনের নাজেহাল অবস্থার মধ্যে পড়েছে। গোপালগঞ্জেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। গোপালগঞ্জে গত কয়েকদিনের তীব্র লোডশেডিংয়ে কিন্তু সাধারণ যে জীবনযাপন এটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। আমরা কথা বলেছিলাম গোপালগঞ্জের যিনি অজুপাড়িকে, অর্থাৎ যারা পৌরসভার মধ্যে অর্থাৎ শহরের মধ্যে যারা বিদ্যুৎ সরবরাহ করে, অজুপাড়িকুর যিনি নির্বাহী প্রকৌশলী, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পুরো গোপালগঞ্জ শহর জুড়ে প্রায় গড়ে 18 থেকে 19 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে তারা কিন্তু গত কয়েকদিন ধরে বিদ্যুৎ পাচ্ছেন 10 থেকে
9-10 এরকম আর কি গড়ে তারা কিন্তু সেই বিদ্যুৎ পাচ্ছেন। মূলত বলা যায় যে এই যে অর্ধেকেরও কম চাহিদার তুলনায় বিদ্যুৎ আসলে পাচ্ছে, সেটি দিয়েই কিন্তু গোপালগঞ্জ পুরো শহর জুড়েই কিন্তু বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। এটি এক ধরনের লোডশেডিংয়ের মধ্যে কিন্তু পড়ছে সাধারণ গ্রাহকরা। এটি বলছে যে বিদ্যুৎ বিভাগ বলছে 1 ঘন্টা পর পর, অর্থাৎ 1 ঘন্টা পর পরই কিন্তু বিদ্যুৎ দেওয়া হচ্ছে। সারা দিনের 24 ঘন্টার মধ্যে কখনো কখনো 12 ঘন্টা এর বেশিও কিন্তু লোডশেডিং দিতে হচ্ছে বিদ্যুৎ বিভাগের। তবে আমরা আজকে সকাল থেকে এখন পর্যন্ত যেহেতু আবহাওয়া কিছুটা বৃষ্টি হচ্ছে, এই কারণে হয়তো বিদ্যুতের চাহিদা কিছুটা কম রয়েছে। বিদ্যুৎ বিভাগ যেটি বলেছে, আজকে সকালে এখন পর্যন্ত তাদের কাছে লোডশেডিংয়ের যে শিডিউলটি সেটি আসেনি। লোডশেডিংয়ের শিডিউল না থাকার কারণে এখন পর্যন্ত তারা কিন্তু শহরকেন্দ্রিক কোনো জায়গায় কোনো লোডশেডিং দেননি, এটি বিদ্যুৎ বিভাগ বলছে। তবে আরও একটি বিষয় রয়েছে যে যেহেতু বিদ্যুৎ বিভ্রাটের এইভাবে চলছে গত কয়েকদিনের ইয়াতে, যার জন্য কিন্তু সাধারণ যে জীবনযাপন এটি কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে বিদ্যুৎ বিভাগের এই যে ঘাটতি, এটি কবে নাগাদ উত্তরণ হবে, এখন এটিই কিন্তু সাধারণ মানুষের একটা প্রশ্ন। পেশান এই ছিল আমার কাছে গোপালগঞ্জ। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন জয়পুরহাটের প্রতিনিধি আমাদের সহকর্মী আব্দুল্লাল মামুন। মামুন, জয়পুরহাটের বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি এখন কেমন? রিশান, ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো জয়পুরহাটেও কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আমি সকালে কথা বলেছি জয়পুরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির যিনি জিএম রয়েছেন, তিনি যেটি জানিয়েছেন, জয়পুরহাট 5টি উপজেলাতে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 2,83,000 গ্রাহক রয়েছে। এই 2,83,000 গ্রাহকের জন্য যে বিদ্যুৎ প্রয়োজন 63 থেকে 70 মেগাওয়াট, সেখানে তারা বিদ্যুৎ পাচ্ছেন 30 থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ। ফলে কিন্তু এই যে বলা চলে 40 থেকে 45 ভাগ বিদ্যুৎ কিন্তু তারা সারাদিনে পাচ্ছেন। এই বিদ্যুৎটুকু কিন্তু তারা 1 ঘন্টা পর পর সাপ্লাই দিচ্ছেন, যার ফলে এই যে লোডশেডিং, এই লোডশেডিং এর ফলে কিন্তু জনজীবনে অতিষ্ঠ হয়ে পড়েছে যারা গ্রাহক রয়েছেন। আর জয়পুরহাট শহরের কথা যদি বলি, জয়পুরহাট শহরে নেসকোর কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন জয়পুরহাট শহরের জন্য 16 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে তারা এখন পাচ্ছেন 8 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ, যার ফলে শহরেও কিন্তু জনজীবন একেবারে বিপর্যয় হয়ে পড়েছে। এই যে বিদ্যুৎ না থাকার ফলে যেগুলো উৎপাদনমুখী কলকারখানা রয়েছে সেসব কিন্তু লোকসানের মধ্যে রয়েছে, এবং সেসব মালিকদের সাথেও কথা হয়েছে, তারা কিন্তু অনেকটাই লোকসানের মধ্য দিয়ে কিন্তু তাদের যে কলকারখানা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয়, এই যে বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু গ্রাহকদের মধ্যে যে অস্থিরতা বিরাজ করছে, ক্ষোভ বিরাজ করছে, যার ফলে কিন্তু দেশের কয়েকটি জায়গায় আমরা দেখেছি, শুনেছি যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো যে সাব স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটছে, যার ফলে গতকালকে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে নিরাপত্তা চাওয়া হয়েছে। আজকে আমরা জয়পুরহাটেও যেটি দেখেছি, জয়পুরহাটের যে সাব স্টেশনগুলো রয়েছে পল্লী বিদ্যুতের, সেখানে কিন্তু পুলিশ টহল দিচ্ছেন এবং নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি তারা রেখেছেন। সব মিলিয়ে যদি বলা যায় যে এখানকার গ্রাহকদের যেটি প্রশ্ন, যে এই বিদ্যুৎ যে বিভ্রাট বা বিদ্যুতের যে লোডশেডিং সেটি কবে নাগাদ ঠিক হবে, সেই প্রশ্ন কিন্তু এখানকার গ্রাহকরা করছেন। তো এই ছিল জয়পুরহাটের বিদ্যুৎ বিভ্রাটের এখনকার মতো জয়পুরহাট থেকে সর্বশেষ খবর। রিশান। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম বিদ্যুৎ বিভ্রাটের খবরাখবর। শুধু বিদ্যুতের সংকটই কিন্তু না, এর সাথে কিন্তু গ্যাসের সংকট আছে, বিপাকে পড়েছেন গৃহিণীরাও। শিল্পাঞ্চলগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন, এ নিয়ে আমরা আরও জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন হোসেন আলী বাবু এবং সাভার থেকে আমাদের সহকর্মী সোহান সিরাজি। প্রথমেই যেতে চাই গাজীপুরে হোসেন আলী বাবু। আপনার কাছে জানতে চাই, গাজীপুরে কোন কোন এলাকায় তীব্র গ্যাস সংকট রয়েছে, এর কারণ কি বলছেন কর্তৃপক্ষ? রিশান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এবং গাজীপুরের তেলিপাড়া সহ প্রায় আরো 3-4টি এলাকায় কিন্তু গ্যাসের তীব্র সংকট রয়েছে। গাজীপুরের যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানেও কিন্তু গ্যাসের একেবারেই সংকট। গ্যাসের প্রেসার কম, যেখানে প্রেসার থাকার কথা 240 থেকে 50, সেখানে প্রেসার রয়েছে 80 থেকে 90, 100। তার কারণে আসলে গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু পর্যায়ক্রমেই বাড়ছে। আমরা দেখেছি সকাল থেকেই প্রত্যেকটি পাম্পে কিন্তু গাড়ির দীর্ঘ সারি রয়েছে, 3 থেকে 4 কিলোমিটার কিন্তু গাড়ির সারি রয়েছে। আমরা কয়েকজন সিএনজি চালকের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে প্রায়
3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর তাদের আসলে গ্যাসের দেখা মিলছে। আসলে সেখানে গ্যাসের দেখা মিললেও আসলে পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু তারা নিতে পারছে না। যেখানে তাদের গ্যাস নেওয়ার কথা 150 থেকে 180 টাকা পর্যন্ত, সেখানে তারা গ্যাস পাচ্ছেন মাত্র 50 থেকে 60 টাকা, 70 থেকে 80 টাকা। এই যে গ্যাসের যে প্রেশার কম, সেই প্রেশার কারণ দিনের সবটা সময় তাদের এই সিএনজি ফিলিং স্টেশনে তাদের সময় কাটাতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে তারা বাহিরে যে গাড়ি চালাবে, সিএনজি চালাবে, সেই চালানোর ক্ষেত্রে তাদের কিন্তু তারা চালাতে পারছে না, কিন্তু তাদের সিএনজি ভাড়া দিতে হচ্ছে, কিন্তু তাদের আয় একেবারে কমে গিয়েছে। তার পাশাপাশি যদি বলি শিল্প কারখানার কথা, শিল্প কারখানা গ্যাসের প্রেশার না থাকার কারণে উৎপাদন একেবারেই ব্যাহত হয়েছে এবং প্রত্যেকটি শিল্প কারখানায় দেখেছি আমরা শ্রমিকরা অলস সময় কাটাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে মালিক পক্ষরা বড় ধরনের লসের মুখে পড়ছে। তারা বলছেন যে আসলে এভাবে যদি গ্যাসের সংকট থাকে তাহলে হচ্ছে তারা তাদের শিল্প কারখানা বন্ধ করতে তারা বাধ্য হবে। সেক্ষেত্রে আসলে বড় ধরনের হুমকির মুখে পড়বে শিল্প কলকারখানা। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে গাড়ির যে দীর্ঘ সারি, একটি চোখ যতটুকু যাচ্ছে গাড়ির সারি কিন্তু ততটুকুই দেখা যাচ্ছে। আমরা যে জয়দেবপুরের যে সিএনজি ফিলিং স্টেশনটাতে আছি, সেখানে আসলে প্রায় 5 থেকে 6 কিলোমিটার এই যে দীর্ঘ সারি, সেটি কিন্তু আসলে বেলা যত বাড়ছে পর্যায়ক্রমে কিন্তু আসলে এই লাইন তত বাড়ছে। আবাসিক এলাকাগুলোতে আসলে গ্যাস সংকট রয়েছে, সেখানে কিন্তু রান্না বান্না করতে গৃহিণীদের বড় ধরনের প্রবলেমে পড়তে হচ্ছে। আমরা সব মিলিয়ে বলতে পারি গাজীপুরে আসলে 2-3 দিন যাবত আবারও গ্যাস সংকটে পড়েছেন এবং গ্যাসের যে চাপ সেটি কমে গিয়েছে, শিল্প কারখানার উৎপাদন একেবারে কমে গিয়েছে। সেক্ষেত্রে আসলে বড় ধরনের হুমকির মুখে পড়েছে শিল্প কারখানার মালিকরা। এই ছিল রিশান আমার কাছে গাজীপুরের গ্যাস সংকটের সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাভার থেকে সহকর্মী সোহান। সোহান, গ্যাস সংকটে সাভারের মানুষের ভোগান্তি কেমন দেখছেন? রিশান, শিল্পাঞ্চল সাভার আশুলিয়া এবং ধামরাই নিয়ে গঠিত যে দুটি উপজেলা রয়েছে ঢাকা জেলার, এই দুটি উপজেলায় কিন্তু গ্যাসের সংকট বিগত 1 মাস যাবৎ একেবারেই বলা যায় যে তীব্রতর হয়েছে এবং এখানকার যারা আবাসিক গ্রাহক রয়েছে তিতাস গ্যাসের, তাদের মধ্যে কিন্তু চরম যে হতাশা এবং ক্ষোভ সেটি কিন্তু কাজ করছে। কারণ তারা কিন্তু তাদের চাহিদা মাফিক যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু তারা পাচ্ছে না। আমরা যদি আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখছেন যে সাভার অঞ্চলটি কিন্তু একটি ঘন বসতিপূর্ণ এলাকা। এই ঘন বসতিপূর্ণ এলাকা হওয়া এখানে বিশেষ করে বিভিন্ন শ্রমিক শ্রেণীর মানুষ কিন্তু এখানে অনেক বসবাস করে থাকে এবং তারা কিন্তু বলা যায় অনেকটা স্বল্প আয়ের মানুষ। তাদের ক্ষেত্রে লাইনের গ্যাস না থাকলে সিলিন্ডার কিনে সেই সিলিন্ডারের মাধ্যমে রান্না বান্নার কাজ চালিয়ে যাওয়া অনেকটাই বলা যায় তাদের জন্য কষ্টসাধ্য। কারণ তারা যেহেতু স্বল্প আয়ের মানুষ, একটি সিলিন্ডার গ্যাস কিনতে গেলে তাদের দেখা যায় যে মাসিক যে খরচ, সেই খরচে একটি বিশাল একটি অঙ্ক তাদের ওখানে চলে যাচ্ছে। সেই কারণে অনেককে আমরা কিন্তু দেখেছি যে লাকড়ির চুলাতে কিন্তু রান্না বান্না সেরেছে। এবং সাভারের চিত্রটা যদি একটু বোঝানোর চেষ্টা করি, সাভারের যে পৌরসভা রয়েছে এখানে 9টি ওয়ার্ড, এর বাইরে আরো 12টি ইউনিয়ন রয়েছে। বিশেষ করে পৌরসভার যারা বাসিন্দা তারাই মূলত এই যে তিতাস গ্যাসের যে আবাসিক গ্রাহক। সেই ক্ষেত্রে 9টি ওয়ার্ডের কিছু কিছু ওয়ার্ডে কিন্তু আমরা গ্যাস সরবরাহ হতে দেখেছি। বিশেষ করে যদি আমরা ব্যাংক কলোনির কথা বলি, মজিদপুরের কথা বলি, তালবাগের কথা বলি, এইসব অঞ্চলে কিন্তু গ্যাস সরবরাহ তুলনামূলক কিছুটা ভালো রয়েছে। কিন্তু এর বাইরে যে কিছু এলাকা রয়েছে, বিশেষ করে আমি যদি শিল্পাঞ্চল আশুলিয়ার যে ইউনিয়নগুলো রয়েছে, ধামসোনা ইউনিয়ন, ইয়ারপুর ইউনিয়ন, সেই সকল ইউনিয়নে কিন্তু গ্যাসের যে সরবরাহ সেটি দিনের বেশিরভাগ সময় থাকে না। দেখা যায় যে সন্ধ্যার পরে কিছুটা গ্যাস তারা পায়। দেখা যায় যে রাত জেগে যারা গৃহিণী রয়েছে তারা কিন্তু রান্না বান্নার কাজটি সারে। এই কারণে কিন্তু তাদের বাড়তি একটা ভোগান্তিতে পড়তে হয় এবং দিনভর অপেক্ষা করে যে কখন গ্যাস আসবে, কখন তারা রান্না বান্না করবে। এর বাইরে অন্যান্য যে ফিলিং স্টেশন, যদি ফিলিং স্টেশনের কথা বলি, সেখানেও কিন্তু মাঝখানে কিছুদিন গ্যাস সরবরাহ বেশ ভালো ছিল। এখনো অন্যান্য জায়গার তুলনায় সাভারের ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের কিছুটা সরবরাহ থাকলো, সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় প্রেসার অনেকটাই কম। তো রিশান, এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল সাভারের গ্যাস সংকট নিয়ে সবশেষ তথ্য। সোহান, আপনাকে ধন্যবাদ। লোডশেডিংয়ের কারণে পটুয়াখালীতে ব্যাহত হচ্ছে মাছের বরফ তৈরি কার্যক্রম। এর প্রভাব পড়েছে মৎস্য সংরক্ষণ ও পরিবহনে। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী আব্দুস সালাম আরিফ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আরিফ, কি পরিস্থিতি এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে বরফ তৈরি হচ্ছে না, তারা কি বিকল্প উপায় ব্যবহার করছেন মৎস্য সংরক্ষণে?
রয়েছে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে, যেখানে গত কয়েকদিনের মতো আজও কিন্তু বিদ্যুৎ নিয়ে যে সংকট, সেই সংকট চলছে। আমি যদি এখনকার পরিস্থিতি বলি, যে সকাল থেকে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু এই পুরো বাজারের একেবারে স্থবিরতা বিরাজ করছে। পাইকার এবং আড়তদাররা মাছ কিনলেও সেসব মাছ কেনার জন্য, সংরক্ষণ করার জন্য যে পর্যাপ্ত বরফের প্রয়োজন হয়, সেটি কিন্তু এখন একেবারে নেই। আমি দেখাচ্ছি যে এই বাজারে কিন্তু প্রতিদিন শত শত মাছ ধরার ট্রলার এখানে মাছ নিয়ে আসে এবং সেসব মাছ কিন্তু এখানে ওপেনে স্পটে কিন্তু নিলাম হয়। সেই নিলামের পরেই কিন্তু যারা আগ্রহী ক্রেতা থাকেন তারা কিনে থাকেন। পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্য বন্দরের পাশাপাশি এখানে যে শত শত ট্রলারগুলো রয়েছেন, তারাও কিন্তু সাগরে মাছ শিকারে যেতে পারছেন না, অনেকে, কারণ বরফের সংকট রয়েছে। এবং যারা ট্রলার মাঝি রয়েছেন তারা একটা কথা আমাদেরকে জানিয়েছে, যেটা হচ্ছে যে বরফের দাম বেড়েছে। এই যে সংকটের কারণে কিন্তু বরফের দাম আগে যেটি 200 থেকে 250 টাকায় যে বরফ কিনতো, তা এখন 300 থেকে 350 টাকা কিনতে হচ্ছে। এই যে বেশি দামে বরফ কিনতে গিয়েও কিন্তু তারা সংকটের মুখে পড়ছেন এবং এই বাড়তি ব্যয়ের কারণে কিন্তু পুরো যে মৎস্য এই যে সেক্টর, সেটি কিন্তু একটি অস্থিরতা বিরাজ করছে। একে তো সাগরে যেতে পারছেন না, দুয়ে সাগর থেকে যারা ফিরে আসছেন তারা সেসব মাছ সংরক্ষণেরও প্রয়োজনীয় বরফ পাচ্ছেন না। উপকূলীয় এলাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির এখন যে অবস্থা, যারা বলছেন যে প্রতিদিন এখানে দিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে, যে সময়ে আসলে বরফ উৎপাদন সম্ভব না। যে পরিমাণে বরফ উৎপাদন হয়ে থাকে তার থেকে অনেক বেশি বরফের প্রয়োজন হয়ে থাকে। আমরা একটু পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্য বন্দরের যে ঘাট রয়েছে, আমরা সেখানে একটু দেখানোর চেষ্টা করি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম পটুয়াখালীতে লোডশেডিংয়ের কারণে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, কি সংকট তৈরি হচ্ছে, সে বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী আরিফের মাধ্যমে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। এরই মধ্যে বিএনপি ও জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই হবে রোববার। প্রত্যাহারের শেষ সময় 18 অগস্ট। 20 অগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে জাতীয় সংসদে। ওই দিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। আমরা এই বিষয়ে আরও জানব। আমাদের সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ আমাদের সঙ্গে যুক্ত হবেন। পারভেজ, আপনার কাছে জানতে চাই, কেমন দেখছেন মনোনয়নপত্র জমাদান কার্যক্রম? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। রাষ্ট্রপতি নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে, এবং 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সম্ভাব্য যারা প্রার্থী আছেন তারা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। যদিও এখন পর্যন্ত 11 দলীয় জোটের পক্ষ থেকে তাদের যে প্রার্থী সেই নাম ঘোষণা করেছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা জানি না কে প্রার্থী হচ্ছেন এই রাষ্ট্রপতি নির্বাচনে। যতদূর জানতে পারছি যে দুপুর আগে, অর্থাৎ ঠিক 12টা বা 1টার আগেই আমরা হয়তো নাম জানতে পারবো। এখন পর্যন্ত যে তথ্য আছে, ঠিক 11টার সময় 11 দলীয় জোট তাদের প্রার্থী নিয়ে নির্বাচন কমিশনে আসবেন, এসে মনোনয়নপত্র জমা দেবেন এই রাষ্ট্রপতি নির্বাচনের যিনি প্রধান নির্বাচনী কর্তা এবং একই সঙ্গে সিইসি এম নাসিরউদ্দিনের কাছে। এবং অন্যদিকে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বা এখন পর্যন্ত জানতে পারছি, যে বেলা 1টা থেকে 2টার মধ্যে তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবেন। এই ফাঁকে একটু বলে রাখি যে এই রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীকে আসতে হবে এমন বিষয় নয়। যে প্রস্তাবক কিংবা সমর্থক আছেন তারাও কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর পক্ষ হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এবং এই নির্বাচনে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা যার আছে এবং একই সঙ্গে 35 বছর যার বয়স, তিনি এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হতে পারবেন। এবং একই সঙ্গে একটা বিষয়, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একজন প্রস্তাবক এবং একজন সমর্থক লাগে। এই প্রস্তাবক এবং সমর্থক অবশ্যই সংসদ সদস্য হতে হবে।
সুতরাং এইটুকু বলা যেতে পারে যে একই সঙ্গে ৩49 জন ভোটার এই নির্বাচনে। সার্বিকভাবে যদি বলা যাচ্ছে যে ঠিক ১১টার পরপরই জামাত বা ১১ দলীয় জোটের পক্ষ থেকে তাদের মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন এবং দুপুর নাগাদ আসলে বিএনপি জমা দেবে। এই ছাড়া আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যেহেতু নির্বাচন হচ্ছে, এইটিকে বলা হচ্ছে যে সংসদীয় গণতন্ত্র চালুর পর ৩৫ বছর পর এই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। সুতরাং মনোনয়নপত্র প্রত্যাহার বা প্রার্থিতা প্রত্যাহারের যে শেষ সময় ছিল ১৮ তারিখ বা ১৮ আগস্ট, সেইটি হচ্ছে না, অর্থাৎ ৩৫ বছর পর আবারও নির্বাচন হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচন। সব মিলে যেটি বলা যাচ্ছে যে ঠিক ১১টার পরপরই আসলে আমরা জানতে পারবো যে বিএনপির প্রার্থী কারা হচ্ছেন এবং একই সঙ্গে জামাত বা ১১ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিবে। শেষ কথাটি বলতে চাই, এই উপলক্ষে আসলে পুরো নির্বাচন কমিশনে কিন্তু ব্যাপক আয়োজন করা হয়েছে। তো সব মিলে এইটি ছিল আমার কাছে সর্বশেষ। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আজ রাষ্ট্রপতি নির্বাচনে যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এখন পর্যন্ত কেউ জমা দেয়নি। ১১ দলীয় জোট তারা ১১টার সময় জমা দেবে এবং বিএনপি ১টা থেকে ২টোর মধ্যে দিতে পারে বলে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব চেয়ারম্যানের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। আগামীকাল আজ রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় ধারণা করা হচ্ছে বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এর আগে গত রোববার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাষ্ট্রপতি প্রার্থীর জন্য 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ঘোষিত তফসিল অনুযায়ী 13 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করছেন ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। সকাল 9:30টায় সচিবালয়ে শুরু হয়েছে এই বৈঠক, যেখানে বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক চলবে 11:30টা পর্যন্ত। বৈঠক শেষে উভয় পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। গেল 11 আগস্ট ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা বাংলাদেশ আসেন। যেমনটি জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে এখন বৈঠক চলছে ইউএস বিজনেস প্রতিনিধিদের সাথে, সে বিষয়ে আমরা জানবো। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সিফাত, বৈঠকে কে কে উপস্থিত আছেন, কি কি বিষয় আসলে আলোচনা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? রিসেন্ট এটি যেহেতু বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সাথে বৈঠক, সেক্ষেত্রে ব্যবসায়িক যে আলাপগুলো সেগুলোই গুরুত্ব পাবে, কূটনীতি গুরুত্ব পাবে, যেহেতু এখানে বেশ কয়েকজন ব্যবসায়ীদের বাইরে কূটনীতিবিদকে আমরা দেখেছি। পিটার ডি হাস তিনিও ভেতরে প্রবেশ করেছেন এবং এই ইউএস বা বাংলাদেশের যে বিজনেস কাউন্সিলের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা রয়েছেন। আমরা ভারত সহ চীনের কিছু ব্যবসায়ীকেও দেখেছি। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশের প্রায় 45 থেকে 50 জনের একটা সংখ্যাটা ঠিক সেটি তো গণে বোঝানো যাবে না, তবে 45 থেকে 50 জনের একটা দল ভেতরে প্রবেশ করেছে। একে বড় সংখ্যক দল বলা যায়। এত বড় ব্যবসায়ী প্রতিনিধি, বিশেষ করে যারা বিদেশি বিনিয়োগ নিয়ে আসবে কিংবা বিদেশি বিনিয়োগ করবে বাংলাদেশে, এমন ব্যবসায়ীদের নিয়ে একটা সামিট হয়েছিল, আমরা দেখেছিলাম। তবে প্রধানমন্ত্রীর সাথে সচিবালয় কিংবা সরকার পর্যায়ে এমন বৈঠক সরকার গঠনের পর আমরা দেখিনি। তো এই বিষয়টা নিয়ে আজ বেশ গুরুত্বপূর্ণ এবং তারা বেশ কয়েকদিন আগেই বাংলাদেশে এসেছেন, 2-3 দিন আগেই, এবং সেসব বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কিত যারা রয়েছেন প্রতিমন্ত্রী সহ তাদের সাথেও বসেছেন কয়েকজন করে। তবে আজকে একটা বড় দল আসলেন প্রধানমন্ত্রীর সাথে, এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি তো আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এবং পাশাপাশি জ্বালানি সংকট সহ বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যে বঙ্গভঙ্গুর অর্থনীতির কথা নতুন সরকার বলছিল তার আসার পরে পেয়েছে, সেটি থেকে উত্তরণের
যে পথ সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য চীন, ভারতের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিভাবে সহযোগিতা করতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা হবে। যেহেতু বিভিন্ন সামিটে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার একটা কথা বলেছেন যে তারা বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনতে চায়। বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছে সেই বিনিয়োগকারীরা দের জন্য ওয়ান স্টপ সার্ভিস থেকে শুরু করে তাদের ভিসা যাতে কোনো জটিলতায় না পড়ে, অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত। নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আনুষ্ঠানিক বক্তব্য পেতে আমাদের আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। দুই পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে, তারপরে আসলে রিসান বলা যাবে মূলত কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। তো এই ছিল আমার কাছে সচিবালয় প্রধানমন্ত্রীর সাথে মার্কিন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকের সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। দখল, দূষণ আর অপরিকল্পিত নগরায়নে আদি বুড়িগঙ্গা এখন এক মৃত প্রায় খাল। কামরাঙ্গীর চর থেকে বসিলা পর্যন্ত 7 কিলোমিটার অংশে শিল্প গৃহস্থলীর বর্জ্যে পুরোপুরি বন্ধ। যেটুকু টিকে আছে তার পানিতে দ্রবীভূত অক্সিজেন কমেছে আশঙ্কাজনক হারে। এতে জীববৈচিত্র্য বিপন্ন প্রায়। এককালের প্রমত্তা আদি বুড়িগঙ্গা সময়ের বিবর্তনে এখন যেন মৃত খাল। মোগল ও ব্রিটিশ আমলে ছিল ব্যবসা বাণিজ্যের মূল পথ। দখল, দূষণে এখন অস্তিত্ব সংকটে। কামরাঙ্গীর চর, লালবাগ, আজিমপুর হয়ে রায়ের বাজার পর্যন্ত বিস্তৃত 7 কিলোমিটারের এই চ্যানেল। বছরের পর বছর ধরে এখানে ফেলা হয়েছে হাজারিবাগের ট্যানারি ও আবাসিক বর্জ্য। পচা পানিগুলো, নর্দমার পানিগুলো এখানে আসা জমা হয়। জমা হইলে মনে করেন ময়লা জৈমা এই পানি মনে করেন পচা গন্ধ ছুটে জায়গা। ময়লা পানির কারণে মশার উৎপাত বেশি। আমাদের নদীর পাড়ে যারা বসবাস করি মশার অত্যাচার অনেক সহ্য করতে হয়। মাছ এখানে কী করে থাকবো? আর 10 বছর আগে কি আরও মনে করেন 10 থেকে 15 বছর আগে এখানে মানুষ সবাই গোসল টোসল করতো। পরিবেশবিদরা বলছেন ঢাকার চারপাশের নদীগুলোর মধ্যে সবচেয়ে বেশি দূষণের শিকার এই আদি বুড়িগঙ্গা। অন্তত 90টি পয়েন্ট দিয়ে এতে সরাসরি পড়ছে বিষাক্ত বর্জ্য। সেই দূষিত পানি পড়ছে মূল বুড়িগঙ্গায়। নদীর যে পানির গুণগত মান সেই বিবেচনায় তাকে কোনোভাবে আর জীবন্ত নদী বলা যায় না। এই নদীতে যে পানি আছে সেটি দেখতে কালো কুচকুচে, এইটির আশেপাশে যাওয়া যায় না দুর্গন্ধে। এইখানকার দূষণ ডাইলুটেড হয়ে ইমপ্রুভ খুব একটা হতে দেখা যায় না, কারণ এইখানে পানির প্রবাহেই নাই। তবে কি হবে এর ভবিষ্যৎ? এই প্রশ্নে সিটি কর্পোরেশন বলছে নদীটি রক্ষায় বিআইডব্লিউটিএ, রাজুক ও জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন তারা। উচ্ছেদের পাশাপাশি আগামী গ্রীষ্মে পুরোদমে খনন কাজ শুরুর পরিকল্পনার কথাও জানাচ্ছেন দক্ষিণ সিটির প্রশাসক। সীমানা চিহ্নিত করে সেখানে আমরা কাজ শুরু করব। 8 লেনের একটা আমাদের রাস্তা হচ্ছে, যেটা একদম মানে গাবতলি থেকে একে পাগলা পর্যন্ত চলে যাবে। তো এইটা স্বাভাবিকভাবে বুড়িগঙ্গার পাড় দিয়েই যাবে এবং আমরা বিশ্বাস করি পরে বুড়িগঙ্গা একটা পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। তবে উচ্ছেদ অভিযান, পুনর্খনন যাই হোক না কেন, সে কাজে ঢাকাবাসীকে যুক্ত করা না গেলে কতটা সুফল মিলবে তা নিয়ে সন্দিহান গবেষকরা। পাশাপাশি বলছেন বর্জ্য ফেলা বন্ধ না হলে অধরাই থেকে যাবে আদি বুড়িগঙ্গাকে স্বরূপে ফেরানোর স্বপ্ন। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। পানির দাম বাড়ালে বছরে আয় বাড়বে মাত্র 12 কোটি টাকা, আর সিস্টেম লস বন্ধ করতে পারলে বাড়বে প্রায় 7 গুণেরও বেশি, 88 কোটি টাকা। কিন্তু তারপরও সিস্টেম লস বন্ধে নজর না দিয়ে পানির দাম বাড়ানোর দিকে নজর চট্টগ্রাম ওয়াসার। ইউনিট প্রতি 5% দাম বাড়ানোর প্রস্তাব এখন অনুমোদনের অপেক্ষায়। এটিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে মরার উপর খাড়ার ঘা বলছেন গ্রাহক ও সচেতন সমাজ। এমদাদুল হকের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীতে প্রতিদিনের পানির চাহিদা কম বেশি 56 কোটি লিটার। এর বিপরীতে ওয়াসা সরবরাহ দিতে পারে গড়ে 50 কোটি লিটার। খোদ ওয়াসার হিসাব বলছে উৎপাদিত পানির 4 ভাগের 1 ভাগই সিস্টেম লস বা অপচয় হচ্ছে। বছরে যাতে কম বেশি 88 কোটি টাকার রাজস্ব বঞ্চিত সংস্থাটি। বছরের পর বছর এমন চললেও সেই সিস্টেম লস না কমিয়ে
সম্প্রতি পানির দাম ৫% বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি, যাতে ক্ষুব্ধ গ্রাহকরা। পানি না পাওয়া অবস্থায় এইভাবে আবার পানির মূল্য বৃদ্ধি করাটা অন্যান্য অনেক জিনিসের মূল্য বৃদ্ধির সাথে এটা একটা আর বাড়তি বোঝা হিসেবে আসবে। এভাবে যদি বারবার প্রতিনিয়ত পানির দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে জনগণের উপর একটা বাড়তি আর্থিক চাপ পড়ে যায়। পানির অপচয় আর অনিয়ম দূর না করে দাম বাড়ানো অযৌক্তিক উল্লেখ করে ভোক্তা অধিকার প্রতিনিধিরা বলছেন, ভোক্তার উপর চাপ তৈরি না করে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ওয়াসার ব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা উন্নয়ন এবং জনবান্ধব করতে পারলে সিস্টেম লসের মতো বিষয়গুলিকে যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু প্রতি বছর দাম বাড়ানোর যে প্রক্রিয়া সেটা করাই লাগবে না। ওয়াসা কর্মকর্তারা বলছেন, লোকবল সংকট, নষ্ট মিটার সহ নানা কারণে চাইলেই রাতারাতি সিস্টেম লস শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তাই বাড়তি খরচের চাপ সামলাতে দাম বাড়ানোর প্রস্তাব। লিকেজ প্রবলেম থাকে, এখানে মিটারের কিছু সমস্যা থাকে। এই মিটারের সমস্যার কারণে বর্তমানে যে লুপগুলো আছে এই লুপগুলোদের সম্ভব না সিস্টেম লস কমানো। তো সুতরাং এটা আমাদের ওয়াসারও দায় আছে, যারা ইউজার তাদেরও দায় আছে। ওয়াসার হিসাবে ঋণের কিস্তি পরিশোধ, পরিচালন ব্যয়সহ বর্তমানে প্রতি ১,০০০ লিটার পানির উৎপাদনে খরচ হয় ৩২ টাকা, আর বিক্রি হয় আবাসিকে ১৮ টাকা ও বাণিজ্যিকে ৩৭ টাকা প্রতি ইউনিট। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। ড্রেজারের আঘাতে ক্ষতবিক্ষত মেঘনার বুক। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে চলছে বালু উত্তোলন। তার প্রভাব পড়েছে নদীপাড়ের জনজীবনে, দেখা দিয়েছে ভাঙন, ঝুঁকিতে নানা স্থাপনা। আব্দুল্লাহ আল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত। আশুগঞ্জে মেঘনার বুকে ড্রেজারের ছড়াছড়ি, দিনরাত সমান তালে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। তার প্রভাব পড়ছে নদী পাড়ে। চরসোনারামপুর গ্রামে দেখা দিয়েছে ভাঙন, ঝুঁকিতে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র সহ নানা স্থাপনা, আতঙ্কে স্থানীয়রা। কোন সময় টাওয়ারটা পড়ে জায়গা আর আমরা কোন সময় চটটা নেগা কোনো শিউন নাই, শ্মশান গেছে গা। ডেজারের জন্য বালু গাড়ি সব যাইতেছে, বাড়ি ঘর যাইতেছে, ঘর দোয়ার কিছু গেছে গা নদীতে। এই যে ডেজার দিন রাত 24 ঘন্টা মাটি কাটতেছে, এই কাটার কারণে শুধু খালি এই জায়গার হাতে সব ভেঙে যাইতেছে গা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন নদীপাড়ের মানুষ, তবুও কোনো কাজ হয়নি। প্রশ্ন হলো, কারা তুলছে বালু? স্থানীয়দের অভিযোগ, কিশোরগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়ার একটি সিন্ডিকেট এতে জড়িত। তারা মানছে না কোনো আইন। যে কোনো মুহূর্তে আশুগঞ্জ বন্দর দশে যেতে পারে, চরসোনারামপুর দশে যেতে পারে। চরসোনারামপুর দশে গেলে যে টাওয়ার আছে, নর্থ বেঙ্গলে যে বিদ্যুৎ সাপ্লাই হইতেছে সেটাও দশা যাওয়ার সম্ভাবনা আছে। আশুগঞ্জে যে উপজেলা প্রশাসন আছে তাদের পক্ষ থেকে কিন্তু মাঝে মধ্যে আমরা অভিযান করতে দেখেছি, মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু রেজাল্ট কিন্তু শূন্য। বালু খেকোদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা। প্রশাসনেরাও জড়িত আছে এবং প্রশাসনের বাইরেও একটা সিন্ডিকেট জড়িত আছে। তারা হয়তোবা টেন্ডার নিয়ে আসছে একটা জায়গাতে, দিনের বেলা যেখানে টেন্ডার নিয়ে আসছে তারা সেখানে বালু কাটে, আর রাত্রেবেলা এই চরসোনারামপুরে আইসা তারা বালু কাটে। চরসোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে, এবং কারা খাচ্ছে তাদের সবার ছবি, সবার নাম আশুগঞ্জের মানুষ জানে। আর শিগগিরই যৌথভাবে অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যারা দেওয়া হয়েছে কিশোরগঞ্জ অংশে, কিন্তু তারা রাতের আধারে ওখান থেকে অন্যায়ভাবে অবৈধভাবে এখানে ঢুকে। চিঠিটা কিশোরগঞ্জের ডিসি অফিসকে দেওয়া হচ্ছে যে তারা যেন যৌথভাবে আমাদের সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে। ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমানে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি বলেও জানিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জে 2 শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, দিরাই উপজেলার পেরুয়া মধুপুর এলাকায় পারিবারিক বিষয় নিয়ে কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল কামরুল ইসলামের। গত 7 অগস্ট 7 বছরের ছেলে মুহাদ্দিস ও 4 বছরের মেয়ে তুলনা আক্তারকে নিয়ে সিলেটে যান কামরুল। পথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পানিতে ফেলে দেয় 2 সন্তানকে। পরে হাওড় থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে গ্রেফতার করা হয় কামরুলকে।
হত্যার ঘটনায় সে দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বাসে করে ধীরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে সন্ধ্যার পরে সে ডাবরের ওখানে নামার পরে ওখানেই একটাকে ওখানে তুলনা আক্তারকে ওখানে মারছে, পানিতে ফেলে দিছে। আর আরেকটাকে আপনার ওই যে ধীরের রাস্তার ওদিকে মুহাদ্দিস বড় যে ছেলেটা 6 বছর বয়স, তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পানিতে ফেলে দিছে। এদিকে সিলেটের নিজ বাসা থেকে দম্পতি ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলাদা দুটি কক্ষে পড়েছিল মরদেহগুলো। পুলিশ বলছে গৃহকর্মীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্কের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী ইয়াহিয়া মারুফ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মারুফ, এই যে মরদেহ উদ্ধার করা হলো, পুলিশ কাউকে গ্রেফতার করতে পেরেছে কিনা, কি অবস্থা, কি পরিস্থিতি বলছে পুলিশ, জানাবেন। রিশান, এই ঘটনার পরপরই অর্থাৎ বিকাল 5টার দিকে পুলিশ এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে একজনকে আটক করেছে। রং মিস্ত্রি বাবুল মিয়া নাম ওনার। সে অবশ্য পুলিশের কাছে ঘটনার স্বীকারোক্তি দিয়েছে বলেও পুলিশ দাবি করছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে এই ঘটনায় মামলা দায়ের হয়নি এবং নিহতের যে ছেলেমেয়েরা রয়েছেন তারা দেশের বাইরে থাকায় তারা এখনো এসে পৌঁছেননি এবং সেই কারণে মামলা দায়ের একটু বিলম্ব হচ্ছে। এই ঘটনায় ব্যবহৃত যে ছুরি ব্যবহার করা হয়েছিল হত্যাকাণ্ডে, এই বাবুল মিয়ার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ কিন্তু গতকাল সন্ধ্যায় বাবুল মিয়াকে নিয়ে ছুরি উদ্ধারে এখানে এসেছিল, কিন্তু তখন অন্ধকার হয়ে যাওয়ার কারণে সেটি পাওয়া যায়নি। কিন্তু এখন সেই ছুরিটি পাওয়া গেছে এবং পুলিশ সেই ছুরিটি উদ্ধার করেছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি পুলিশ একটু এই ছুরিটা একটু এই ছুরিটি দিয়েই বাবুল মিয়ার বর্ণনা অনুযায়ী যে 3 জনকেই সে এই ছুরিটি দিয়ে হত্যা করেছে। তবে পুলিশের এবং বাবুল মিয়ার বক্তব্য আসলে স্থানীয়রা মেনে নিতে পারছে না। তাদের দাবি যে আসলে একা এইভাবে 15-16 বছরের একটি মেয়ের সঙ্গে 40 বছরের বাবুলের প্রেমের সম্পর্ক, 15-20 দিনের প্রেমের সম্পর্কের জেরে বা সম্পর্কের ঘটনায় এইভাবে 3 জন মানুষকে একই সঙ্গে হত্যা করে নেওয়ার ঘটনাটা বিশ্বাসযোগ্য হচ্ছে না স্থানীয়দের মাঝে। তারা বাবুলের সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ করছেন এবং বাবুল নেশাগ্রস্ত বলেও দাবি করছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে নিহত সত্তার মিয়ার পরিবার সংশ্লিষ্ট, অর্থাৎ ওনার ছেলে মেয়ের সংশ্লিষ্ট এবং ঘনিষ্ঠজনদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে সত্তার মিয়ার জায়গা জমি সংক্রান্ত কিছু বিরোধ ছিল, সেই বিরোধের কারণও হতে পারে এই ঘটনার পিছনে, সেগুলো তারা নিয়ে কাজ করছে। এবং এছাড়া আরও যে বিষয়গুলো সামনে আসছে সেটি হচ্ছে যে জায়গা সংক্রান্ত বিষয়ের পাশাপাশি পুলিশের কাছে দেয়া বাবুলের তথ্য অনুযায়ী পুলিশ কিন্তু সবগুলো নিয়েই কাজ করছে এবং এই ঘটনার এখনো পর্যন্ত আর কাউকে আটক করা হয়নি এবং এই যে নিহত 3 জন রয়েছেন তাদের মরদেহ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিশান, এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। ইয়াহিয়া মারুফ, আপনাকে ধন্যবাদ। একসময় খুলনার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ছিল পাটকল। এসব মিলে কাজ করতেন হাজারো শ্রমিক। তবে লোকসান সহ নানা কারণে ধাপে ধাপে বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। দীর্ঘদিন পর এবার 3টি বন্ধ পাটকল বেসরকারি খাতে ইজারা দেওয়ার মধ্য দিয়ে ফের চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে আশার আলো দেখছেন শ্রমিকেরা, যদিও সিদ্ধান্তটি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। একসময় খুলনার অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল এ অঞ্চলের পাটকলগুলো। পাটের সঙ্গে জড়িয়ে ছিল হাজারো শ্রমিকের জীবন জীবিকা। অবশেষে দীর্ঘ বিরতির পর বন্ধ পাটকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড, স্টার জুট মিলস লিমিটেড ছাড়াও আছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড। এই উদ্যোগে আশার আলো দেখছেন অনেকে। যদি জুট মিল চালু করে কিংবা অন্য কোনো মিল যদি চালু করে তো এই জায়গার মানুষ কাজ কাম করতে পারবে, বেকারত্ব দূর হবে। মিলটা চালু করুক, আমাদের কর্মসংস্থা চালু হোক, এটাই আমরা প্রত্যাশা করি। এখন আমরা শুনছি যে আমাদের এই মিলটাও খুলে দেবে, তখন আমাদের এই অঞ্চলটা
সকল শ্রমিক সকল পেশাজীবীর মানুষের ভিতরে একটা উৎফুল্লতা কাজ করছে। তবে ইজারা দিয়ে মিল পরিচালনার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। আমাদের দাবি, খালিশপুরের শিল্প অঞ্চলের শ্রমিকদের পক্ষ থেকে দাবি, অনতিবিলম্বে কমপক্ষে একটা ইউনিট পাটজাত পণ্য চালাতেই হবে। এই মিলটা যদি রাষ্ট্রীয়করণভাবে চালাইতো আমরা অনেক খুশি হইতাম। অর্থাৎ মালিকানায় যে কয়টা মিল দিচ্ছে এই থেকে আমরা জানি যে 2 বছর 3 বছর চালাইয়ে ছুঁয়ে চলে যায়। আগে যে জায়গায় আমরা বদলিওয়ালা যখন মজুরি কমিশন পাইছি তখন 550 টাকার উপরে আমরা পাইছি মজুরি, আর যখন মালিকানা আসবে তখন সে 550 টাকা আমাকে করে দেবে না। সরকারের দাবি, বিগত সরকারের সময় দুর্নীতি ও লুটপাটের কারণে পাটকলগুলো ধ্বংসের মুখে পড়ে। সিরাজগঞ্জের একটা প্রতিষ্ঠান আবার জেগে উঠুক, সেটাই তো সবচেয়ে বড় কাম্য আমার, তাই না? কিন্তু ব্যাপার হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা আরও বাড়ত, সে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে লুটপাট করে। আমরা যেগুলো আছে এগুলোকে আমরা উদ্ধার করে আইনগতভাবে যতটুকু সম্ভব ফাইট করছি, এবং যেগুলো আইনগত কোনো বাধা নাই সেগুলোকে আমরা প্রাইভেট সেক্টরে বিনিয়োগ করার জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। 30 বছরের জন্য মিলগুলো ইজারা দেওয়া হয়েছে বেসরকারি খাতে। রিজভী হাবিব, স্টার নিউজ। ভোলার চরাঞ্চলে আতঙ্কে বাথান ভিত্তিক মহিষ খামারিরা। নৌপথে একের পর এক হানা দিচ্ছে ডাকাত দল। রাত জেগে অনেকে পাহারাও বসিয়েছেন। দাবি জানিয়েছেন যে নিরাপত্তা বাড়ানোর। আদিল হোসেন তপুর তথ্য ছবিতে বিস্তারিত। দৌলতখানে মেঘনা নদীর মাঝে বৈরাগীর চর, সবুজে ঘেরা বিস্তীর্ণ মাঠ, আর মাঠ জুড়ে শত শত মহিষের পাল। বাথান ভিত্তিক চলছে পশুপালন। এসব এলাকায় নেই বিদ্যুৎ সড়ক বা মানুষের স্থায়ী বসতি, তাই রাত নামলেই ঢেকে যায় আধারে। আর সেই সুযোগটাই নিচ্ছে একটি চক্র, ট্রলার করে দিচ্ছে হানা। একের পর এক লুট করছে মহিষ। সম্প্রতি এক রাতে চুরি গেছে 25টি। জিডি করছি, কোস্টগার্ড অফিসে জানাইছি, সব জানানো আছে, কিন্তু কেউ থেকে আজ পর্যন্ত কোনো রকমের একটু সাই পাইনি আমি। নদী দিয়ে অনেক অবৈধ মাল গেলে এটা প্রশাসকের নজরে আসে, কিন্তু আমাদের যে এই মহিষগুলা যে দিনের পর দিন চুরি হইতেছে, কিন্তু এটা কেন প্রশাসকের নজরে আসে না? খামারিদের অভিযোগ, গত 6 মাসে ভোলার বিভিন্ন চরাঞ্চল থেকে চুরি হয়েছে অন্তত 300টি মহিষ। এতে ছড়িয়েছে আতঙ্ক। রাত জেগে বাথান পাহারা দিচ্ছেন অনেকেই। অস্ত্র ঠেকা আপনি আল্লাদুল্লারে ভয়ভীতি লাগায় নীতি আছে। মহিষ খামারির এখন আতঙ্কে দিন কাটে। আমাদের রাতে কোনো ঘুম নাই। চর থেকে যদি কোনো ফোন আসে আমাদের মনে হয় যে আমরা স্টক করবো। চোর চক্রের সাথে বড় কারো হাত আছে। যখনই চোর ধরা হয় তখন বড় কেউর ফোন আসে, যখনই চোর ধরা হয় তখন বড় কেউর চাপ আসে। তাহলে ভাই চুরি তো কেউ না কেউ করায়। জনবল নৌযান সংকটে দুর্গম চরাঞ্চলে নিয়মিত টহল চ্যালেঞ্জিং বলে দাবি নৌ পুলিশের। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কোস্টগার্ড। স্পিড বোটে আমাদের যে যৎসামান্য তেলের বরাদ্দ, সেটা দিয়ে আমরা আসলে র্যান্ডাম অভিযান করতে পারি না। এখানে আমাদের লজিস্টিকের ক্রাইসিস আছে এবং জনবলের তো আছে। তো যতটুকু আছে এইটুক দিয়ে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। মহিষ, গবাদি পশু চুরি, নৌযান চুরি এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানের পাশাপাশি সন্দেহজনক নৌযান এবং ব্যক্তিদের চলাচলের উপর নিবিড়ভাবে নজরদারি রাখা হচ্ছে। সব মিলে বাথানকে ঘিরেই মানুষের জীবন জীবিকা, চাওয়া নিরাপত্তা নিশ্চিতের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।